হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যে নিউ কোর্স লঞ্চ করা হয়েছে, আজকের এই ক্লাসটা হচ্ছে তারই একটা অংশ আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরো টিম আছে, পুরো টিম প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের টিচার রয়েছে। তো যারা এই কোর্সটার জন্য পুরোপুরি ডেডিকেটেড। তো আশা করছি তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদের এই প্রচেষ্টাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যাই হোক বন্ধুরা, দেখো এমএইচ এডুকেশন ল্যাবের একটা অ্যাপস আছে। এই অ্যাপস থেকে তোমরা অ্যাপসটায় আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এই আমাদের যে পেড ভার্সান চলছে, সেই পেড ভার্সানের পুরোপুরি তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকের আমরা যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের নিউলি লঞ্চ এডুকেশন পলিসি। তো তোমরা জানো যে নিউলি যে লঞ্চ করা হয়েছে যে পলিসিটা, সেটা আমাদের এডুকেশন সিস্টেমকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। ওকে, তো সেই যে পলিসিটা সেটা কি আছে, তার কন্টেন্ট কি আছে, সেটা কী ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের ফিউচার জেনারেশনের উপরে এবং আমাদের মানে কী বলা হয় এডুকেশন সিস্টেমের উপরে, সেটা আমরা ডিসকাশন করব। ওকে, তো দেখা যাক আমাদের মেন টপিক, আমরা এগিয়ে যাই। তো এখানে বিশেষ কিছু বলা নেই, আমরা চলে আসছি, দেখে নিই। তো কী বলা হয়েছে দেখে নাও। বলছে রাইট আ রিপোর্ট অন রিসেন্টলি অ্যানাউন্স ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ওকে, তো আমাদের প্রথম যখন আমরা এটা রিপোর্টটা লিখতে যাচ্ছি, সেই রিপোর্টের কতগুলো বেসিক রুলস আছে যেটা তোমাকে কিন্তু ফলো করতে হবে। ওকে, তো বারবার আমি এর আগে কয়েকটা রিপোর্ট আমি দিয়েছি, তো সেখানে আমি রুলসগুলো বলেছি, কিন্তু তবু আমি তোমাদের মেমোরাইজ করার জন্য আমি কিন্তু আজকের সেই রুলসগুলোকে আরও একবার অ্যাট আ গ্লান্স একটু বলে দেবো। ঠিক আছে, তো প্রথমে আমাকে রিপোর্ট লেখার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি বলেছিলাম যে রিপোর্ট হচ্ছে টু টাইপসের হয়। একটা হচ্ছে তোমার নিউজ অন ইভেন্ট হয়। হচ্ছে তোমার ইভেন্ট মানে কি, ছোটো ছোটো ঘটনার উপরে হয়। ঠিক আছে, একটা ঘটনা ধরে না, তোমার স্কুলে কোনো ফেয়ারওয়েল হচ্ছে কোনো টিচারের, কিংবা হচ্ছে তোমার কোথাও একটা কী বলা হয় যে ট্রিজ প্ল্যান্টিং প্রোগ্রাম হচ্ছে বা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে, এই ধরনের ইভেন্টের উপরে নিউজ করা হয়, সেটা এক টাইপের নিউজ। ওকে, আর একটা আছে যেটাকে বলা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। ওকে, নিউজ পেপার রিপোর্ট এর মধ্যে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তো আছেই, তাছাড়া যে কোনো বার্নিং ইস্যু যেগুলো হচ্ছে আমাদের কান্ট্রি রিলেটেড হতে পারে, ন্যাশনাল ইন্টারেস্ট হতে পারে, স্টেট ইন্টারেস্ট হতে পারে। তো এই সমস্ত বিষয়ের উপরে যখন রিপোর্ট করা হয় এবং যে সেটাকে কোনো একটা নিউজ এজেন্সির তরফ থেকে তুমি রিপোর্টটা করছো, সেটাকে বলা হয় নিউজ পেপার রিপোর্ট। ওকে, নিউজ পেপার রিপোর্ট। তো এটা আমরা ক্লাসিফিকেশানটা তো আমরা জেনে নিয়েছি। তাহলে আমরা এখন জানবো যে কি হচ্ছে, মানে কি আমাদের কী কী গাইডলাইন আমাদেরকে মেনটেন করতে হবে আমরা যখন রিপোর্টটাকে মানে অ্যাপ্রোচ করতে যাব। ওকে, তো প্রথম কথা হচ্ছে আমাকে একটা হেডলাইন দিতে হবে। দেখো পাঁচটা জিনিস আমি তোমাকে বলে দিই, এই পাঁচটা জিনিসের মধ্যে কিন্তু হিডেন আছে এই কথাগুলো। প্রথম কথা হচ্ছে আমাকে একটা হেডিং অর্থাৎ একটা টাইটেল দিতে হবে, ঠিক অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে। দেখবে ম্যাক্সিমাম লোক তারা কিন্তু টাইটেলটা পড়ে রিপোর্টের কন্টেন্ট কী আছে তারা গেজ করে ফেলে। সুতরাং টাইটেলটা এতটাই অ্যাট্রাকটিভ হতে হবে যাতে রিডার বা এক্সামিনার যে আছেন তার অ্যাটেনশন ড্র করতে পারে। ওকে, নেক্সট আছে, তাহলে আমরা প্রথম পয়েন্টে আমরা হেডিং দিলাম। দেন এই চারটে ডাব্লিউএইচ ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে। সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী? প্রথম কথা হচ্ছে হোয়াট, কেন হয়েছে, মানে কি ঘটনাটা কী। হোয়াট মানে ঘটনাটা কী, হোয়াট ইজ দ্য ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট। ওকে, নেক্সট হচ্ছে তোমার চলে আসবো সেটা হচ্ছে হোয়ার, কোথায় হয়েছে, জায়গাটা মানে এই যে ইনসিডেন্টটা টেক প্লেস হয়েছে সেটা কোথায় হয়েছে। ওকে, সেকেন্ড থার্ড আমরা চলে আসবো, সেটা হচ্ছে হোয়েন। অফকোর্স তোমাকে টাইম মেনশন করতে হবে। ওকে, হোয়েন এটা হচ্ছে সময়টা জানতে চায়। নেক্সট হয়েছে তোমার হাউ, যদি আমাদের পসিবল হয়, যদি আমাদের ওখানে ওই গিভেন আউটলাইন যেটা দেওয়া থাকবে তার মধ্যে যদি বলা থাকে যে কিভাবে হয়েছে, তাহলে সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো এগুলো গেল একটা বেসিক রুলস। আর তোমাকে মোটামুটি 3টে প্যারা যদি করতে পারো তো খুবই ভালো হয়। প্রথমে তো আমি আগেই বলে দিয়েছি যে একটা ডেসক্রিপশান লাগবে, ডেসক্রিপশান তোমাকে দিতেই হবে, ডেসক্রিপশানস। ওকে, আর দেন হচ্ছে তোমাকে সেকেন্ডটার মধ্যে দিতে হবে যে কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট বা কজ অফ দ্য ইনসিডেন্ট, এরকম দিতে হয়। কিন্তু এই ধরনের ন্যারেটিভ যে রিপোর্টগুলো আছে সেখানে কিন্তু এই কজ বা ফলাফল বা মেজার টেকেন এই ধরনের কিন্তু থাকে না। এই ধরনের রিপোর্টগুলো আমি যে রিপোর্ট লিখতে যাচ্ছি সেই রিপোর্ট আর অ্যাক্সিডেন্ট আর রিপোর্টের কিছু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এটাই যে আমার এখানে কজ দেওয়ার দরকার নেই এবং হচ্ছে এখানে কী কী মেজার টেকেন করা হয়েছে সেটা দেওয়ার দরকার নেই। তো ঠিক আছে, আমরা চলে আসি এখন আমাদের ডিসকাসিংয়ে। প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে হেডিং দিতে হবে। তাহলে আমাকে কী দিয়েছি
দেখো আমি হেডিং দিয়েছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ব্রিং অ্যাবাউট মেজর চেঞ্জেস। তাহলে দেখে নাও ন্যাশনাল, আমি এই যে হেডিংটা লেখার সময় আমি কি করেছি, পারলে তোমরা ক্যাপিটাল লেটার লিখো, আর যদি ক্যাপিটাল লেটার লেখা সম্ভব না হয় তো কোনো ব্যাপার নয়, তোমরা কি করবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটাকে তোমরা কি করবে ক্যাপস করবে। যেমন দায়ের হচ্ছে টি ক্যাপস, ন্যাশনাল এন ক্যাপস, এডুকেশনের ই ক্যাপস, পলিসির পি ক্যাপস, ব্রিংয়ের ব্রি ক্যাপস, তারপরে মেজরের হচ্ছে এম ক্যাপস, চেঞ্জের সি ক্যাপস। ওকে, যেটা যেমন অ্যাট্রাকটিভ লাগবে তেমনি এর উপরে যে আমরা এমফ্যাসিস করছি সেটা কিন্তু বোঝা যাবে। আচ্ছা, এইবার যেটা হয়েছে আমরা হেডিংটা দেওয়ার পরে আমাকে নিচে লিখতে হবে যে কোন এজেন্সির তরফ থেকে তুমি রিপোর্টটা কভার করছো। ওকে, তো সেই রিপোর্টটা হচ্ছে বাই স্পেশাল করেসপন্ডেন্ট। দেখো এখানে কয়েকটা জিনিস তোমরা দিতে পারো, আমি এখানে বাই স্পেশাল করেসপন্ডেন্ট দিয়েছি, কিন্তু তোমরা এখানে দিতে পারো যে বাই, আমি এর আগে বারবার বলে দিয়েছি, বাই দ্য স্টেটসম্যান নিউজ সার্ভিস, বাই দ্য স্টাফ রিপোর্টার বলতে পারো। দেখো এটা একটা প্রচলিত খুব ট্র্যাডিশনাল একটা ল্যাঙ্গুয়েজ, তো এটা তোমরা দিতে পারো, কিন্তু কথাটা হচ্ছে তুমি যদি তোমার খাতার মধ্যে কিছু নিউলি প্রেজেন্টেশন করতে চাও তাহলে কিন্তু এই কথাটা এড়িয়ে যাও, আমি বারবার বলছি। তার পরিবর্তে আমরা কী লিখতে পারি দ্য স্টেটসম্যান নিউজ সার্ভিস। ওকে, ভালো করে বন্ধুরা এটাকে তোমরা নোট করে নাও বা লিখে নাও, স্টেটসম্যান নিউজ সার্ভিস, স্টেটসম্যান নিউজ সার্ভিস, এটা তোমরা লিখে নিতে পারো নিউজ সার্ভিস। ওকে, আর তারপরে যদি তোমরা এটা যদি না পারো, আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে ধরে না বলছে টাইমস অফ ইন্ডিয়া। ওকে, দ্য টাইমস অফ ইন্ডিয়া এরকম লিখতে পারো, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টাইমস অফ, হ্যাঁ, তো কী বলছিলাম বন্ধুরা, টাইমস অফ ইন্ডিয়া বলতে পারো। ওকে, টাইমস অফ ইন্ডিয়া কীভাবে লিখবে, দ্য টাইমস, ওকে, টাইমস অফ ইন্ডিয়া নেটওয়ার্ক, টাইমস অফ ইন্ডিয়া নেটওয়ার্ক বলতে পারো। দেখো একদম এটা কিন্তু আমি টাইমস অফ ইন্ডিয়াকে ফলো করে বলছি। ওকে, টাইমস অফ ইন্ডিয়া নেটওয়ার্ক, এই কথাটা টাইমস অফ ইন্ডিয়াতে লেখা আছে, তো বুঝতে পারছো এটা টাইমস অফ ইন্ডিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, একটু আলাদাও হবে আর স্ট্যান্ডার্ডও হবে। তো বোঝা গেল এটা আমাদের সেকেন্ড স্টেপটা আমরা বুঝে গেছি। থার্ড স্টেপটা আমাদের যেটা আছে কোথা থেকে, আমি বলেছি বারবার ফলো করবে হোয়াট হোয়ার হোয়েন। ঠিক আছে, কি, কোথায়, কখন। তাহলে আমরা এখন জেনে নেব কি, তো আমরা জানলাম, এখন কোথা থেকে আমরা লিখছি। ওকে, কোথা থেকে লিখছি, ধরে নাও তুমি নিউ দিল্লি থেকে লিখছো, তাহলে নিউ দিল্লি থেকে লিখছি এটা। এবার হচ্ছে কি এটা কত তারিখ লিখছো, টাইমটা তোমাকে দিতে হবে জুলাই। আমি এখানে যেহেতু 29 লঞ্চটা প্ল্যানটা লঞ্চ হয়েছিল, তার জন্য আমি কি করেছি ঠিক তার পরের দিন দিয়েছি, অর্থাৎ জুলাই। তোমরা দেখবে এই ধরনের কোনো ঘটনা যখন হ্যাপেন্ড হয়ে গেছে ঠিক পরের দিন যদি তোমরা রিপোর্ট করো তাহলে একদিন চেঞ্জ করে দেবে। আর যদি এরকম হয় যে দিনের দিন ঘটনাটা তুমি রিপোর্ট করতে পারছো তাহলে সেই দিন দেবে। আর যদি ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্ডিয়া আমাদের কান্ট্রির টেরিটরি বাইরে যদি হয়, যদি ধরো একটা আমেরিকায় হচ্ছে, বা ধরে নাও টোকিওতে অলিম্পিক হচ্ছে, তুমি রিপোর্ট কভার করছো। ওকে, তো সেই টোকিও থেকে যে রিপোর্ট তুমি কভার করলে সেটা তো আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসবে না। ওকে, তো সেক্ষেত্রে একদিনের পার্থক্য হতে পারে। তো এই কথাটা খেয়াল রেখো। আর একটা জিনিস হচ্ছে ইয়ার, অনেক সময় ইয়ার মেনশন করতে হয়, ঠিক আছে, আবার অনেক সময় ইয়ার মেনশন করতে হয় না। কখন করবে আর কখন করবে না এই বিষয়টা কিন্তু পরিষ্কার ধারণা থাকা দরকার। তো সেটা কি, প্রথম কথা হচ্ছে তোমার দেখবে যে রিপোর্টটা যদি অনেক দিনে পুরনো হয়, আর যদি আমার আউটলাইনের মধ্যে সাল দেওয়া থাকে তাহলে আমাকে সালটা ইনপুট করতে হবে। ওকে, আদারওয়াইজ আমাকে সাল ইনপুট করার দরকার নেই। এখানে যেহেতু কারেন্ট টপিক 2020-র মধ্যে হচ্ছে এবং সেই ইয়ারে রিপোর্টিংটা কভার করা হচ্ছে, তার জন্য এখানে সালটা দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা ভালোভাবে মাইনিউটলি ফলো করো, আমি যা বলছি ভালো করে শোনো। তো কথা হয়েছে কি, আমরা শুরু করছি, এখানে দেখো কি লেখা আছে, খুব ভালো করে দেখতে হবে। ইউনিয়ন ক্যাবিনেট অন ওয়েডনেসডে। দেখো আমরা কি করলাম, আমরা লেখার স্ট্রাকচারটাকে না সহজ থেকে কঠিন করতে পারি, কঠিন থেকে সহজও করতে পারি। যেমন হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট অন ওয়েডনেসডে অ্যাপ্রুভড দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি। ওকে, প্রথম যে লাইনটা লেখা আছে, ইউনিয়ন ক্যাবিনেট অন ওয়েডনেসডে অ্যাপ্রুভ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি পেভিং ওয়ে ফর দ্য ট্রান্সফরমেশনাল রিফর্মস ইন স্কুল হায়ার এডুকেশন সেক্টর ইন দ্য কান্ট্রি। কথাটা কী বলা আছে, আমাদের ইউনিয়ন ক্যাবিনেট ওয়েডনেসডেতে যেটা হচ্ছে তোমার একটা ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাপ্রুভ করিয়েছে, যেটা কিনা ট্রান্সফরমেশনাল রিফর্মস, যেটা একটা বিশাল বড় পরিবর্তন আমাদের স্কুল এবং হায়ার এডুকেশনের তরফ থেকে। ওকে, তো যাই হোক, এই যে আমি ওয়েডনেসডে এখানে দিলাম, আমি কিন্তু ওয়েডনেসডেটা পরেও দিতে পারতাম যে ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি পেভিং দ্য হচ্ছে ট্রান্সফরমেশনাল রিফর্মস, বাকি লেখার পরে আমি অন ওয়েডনেসডে কথাটা দিতে পারতাম। তো এখানেও আমি এখানে ঢুকিয়েছি, ব্যাপারটা
একটুখানি স্ট্যান্ডার্ড করার জন্য যে ওয়ার্ড নিয়ে, দেখো ওয়ার্ড নিয়ে তোমার এই খেলা করাটা এটা কিন্তু এক্সামিনারের নজর এড়াবে না। তুমি ওয়ার্ডকে কত কায়দা করে ব্যবহার করতে পারছো সেটা কিন্তু অনেক বেশি অ্যাটেনশন ড্র করবে এক্সামিনারের। একদম সরল একটা বাক্যে লিখে দিলে, যেটা ক্লাস 7-8-এ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই যে কেস, এটা কিন্তু তোমার কারোর মনে দাগ কাটতে পারবে না, ঠিক আছে? তো সুতরাং তবে আমি এটাও বলছি না যে খুব বড় বড় একটা ভাষা এনে তুমি ব্যাপারটাকে জটিল করে ফেলো, তা নয়, ঠিক আছে? তো দেখা যাক নেক্সট কী বলেছে। নিউ এডুকেশন পলিসি ওয়াজ লঞ্চ অন ওয়েডনেসডে, এটা তো আমি বলে দিয়েছি, জুলাই তারিখটাও মেনশন করে দিলাম। আর্লিয়ার ইন দ্য আফটারনুন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট, কোথায় হয়েছে? এই যে ঠিক বিকালবেলা ঘটনাটা হয়েছিল ইউনিয়ন ক্যাবিনেটে। অ্যাপ্রুভ দ্য পলিসি, দেখো অ্যাপ্রুভ দ্য কী বলা আছে, অ্যাপ্রুভ দ্য পলিসি দ্য টেমস, এই যে পলিসিটা আছে, যেটাকে যে পলিসিকে অ্যাপ্রুভ করা হয়েছে সেটা কি করেছে? এমস, মানে এর লক্ষ্যটা হলো, এর অবজেক্টিভটা হলো, এই এমসের পরিবর্তে কেউ যদি এখানে অবজেক্টিভ লিখেছে, ইটস অবজেক্টিভ ওয়াজ টু ওভারঅল দ্য কান্ট্রি এডুকেশন সিস্টেম, তাহলে কিন্তু ভুল হতো না। ওকে, অবজেক্টিভ কেউ লিখতেই পারতো। তো দেখো বন্ধুরা, ঠিক আছে, কোনো ব্যাপার না, অবজেক্টিভ লেখা দরকার নেই। দ্য টেমস টু ওভারঅল দ্য কান্ট্রিজ এডুকেশন সিস্টেম, যেটা লক্ষ্য রেখেছে যে এই পুরো কান্ট্রির এডুকেশন সিস্টেমটাকে বদলে দেবে। ওকে, নেক্সট আছে এইচআরডি মিনিস্টার। এই এইচআরডি মিনিস্টার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যিনি আছেন তিনি ছিলেন প্রকাশ জাভেদকর। ওকে, তো এই মিনিস্ট্রিটাকে মিনিস্ট্রিটাকে তুলে দেওয়ার, এর হাত থেকে এডুকেশন ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার চেষ্টা চলছে মানে কি, ট্রান্সফার করে দেবে, ঠিক আছে, নামটা বদলে দেবে। তো কী হয়েছে, হিউম্যান রিসোর্স যে মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে কী আছে, প্রকাশ জাভেদকর। ওকে, মেড দ্য অ্যানাউন্সমেন্ট অন এনইপি, তিনি কিন্তু তার হাতে যেহেতু এখনও পর্যন্ত ক্ষমতাটা রয়েছে তার জন্য তিনিই অ্যানাউন্সমেন্টটা করেছেন। ওকে, এই এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। বন্ধুরা দেখো নেক্সট পেজে আমরা যাব, বলছে দ্য ড্রাফট ওয়াজ prepared by a panel of experts led by former ISRO chief কে কস্তুরী রঞ্জন। তো এই ড্রাফট যেটা আছে, এই পলিসির যে ড্রাফট আছে সেই ড্রাফটটা কে প্রিপেয়ার করেছেন? একদল প্যানেল, একটা এক্সপার্ট প্যানেল, ঠিক আছে, অনেকগুলো এক্সপার্টের যখন একটা সমষ্টি থাকে তাকে বলা হয় প্যানেল, ঠিক আছে। এই ড্রাফট ওয়াজ কী হয়েছে, প্রিপেয়ার্ড বাই আ প্যানেল অফ এক্সপার্ট লেড বাই ফর্মার ইসরো। এই যে ফর্মার মানে হচ্ছে তোমার প্রাক্তন যে ইসরো আমাদের যে আছে স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে, তার হচ্ছে চিফ যে প্রধান ছিলেন একটা সময়, তিনি হচ্ছেন কে কস্তুরী রঞ্জন। ইনি হচ্ছে এই এডুকেশান রিফরমেশন রেকমেন্ডেশনটা দিয়েছিল। আমরা জানি এটা একটা পলিটিক্যাল সায়েন্সের একটা কোয়েশ্চেন আছে যে এডুকেশান লেটেস্ট যে এডুকেশান রিফরমেশনের যে রেকমেন্ডেশন দিয়েছেন কে, সেটা হচ্ছে কস্তুরী রঞ্জন। এই কস্তুরী রঞ্জন তিনি হচ্ছেন ফর্মার ইসরো হচ্ছে তোমার চিফ ছিলেন, তিনি এই ড্রাফটটাকে প্রিপেয়ার করেছেন। ওকে, পরিষ্কার ভাষায় লেখা হয়েছে, দেখো এনইপি 2020 এইমস টু মেকিং। তাহলে আমাদের এই এনইপির লক্ষ্যটা কি? এই এনইপির লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে আমাদের ইন্ডিয়াকে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করা। ইন্ডিয়া আর গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করতে চায়, ঠিক আছে, যেখানে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেখানে নলেজ হাব তৈরি করেছে তারা, তো আমাদের ইন্ডিয়া সেই দিক থেকে অনেকটা মানে ব্যাকওয়ার্ড আছে। তো মোদি বলো বা হচ্ছে তোমার আমাদের ইউনিয়ন মিনিস্টার ক্যাবিনেট যারা আছে তাদের প্ল্যানটা হচ্ছে এমনই, ইন্ডিয়া গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। ওকে, দ্য new education policy which brings about several major reforms in education in India. এই নিউ এডুকেশন পলিসি যেটা ব্রিং অ্যাবাউট, এটা একটা গ্রুপ ভাব বন্ধুরা, এটা একটা গ্রুপ ভাব। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন করা, ঘটিয়ে দেওয়া। কি করবে? ব্রিং অ্যাবাউট সেভারাল মেজর রিফর্মস, অর্থাৎ অনেকগুলো মেজর রিফর্মস করবে, বড় বড় সংস্কার করবে ইন এডুকেশনস, আমাদের শিক্ষা ব্যবস্থা ইন ইন্ডিয়া। দিস রিফর্মস, দেখো সেই রিফর্মসটা কী, সেই চেঞ্জেসটা কী আছে সেটা আমি পরে ডিসকাস করেছি। দেখে নাও কীভাবে লিখছি আমরা। দিস রিফর্মস উড ট্রান্সফর্ম দ্য লাইফটা মিলিয়ন্স অফ ইন্ডিয়ানস, যে রিফর্মসটা আমাদের ইন্ডিয়ানদের প্রায় মিলিয়ন্স ইন্ডিয়ানদের জীবনকে নাকি বদলে দেবে। এটা কার ধারণা? এটা হচ্ছে পিএম মোদি অ্যানাউন্স। দেখো বন্ধুরা, এই
দিস থেকে, এই দিস থেকে এখানে একটা মিস্টেক হয়েছে, দিস থেকে আর এই ইন্ডিয়ানস পর্যন্ত এটাকে একটা ডাবল কোটের মধ্যে রাখবে। আর এই কোটেশনটাকে কে অ্যানাউন্স করেছেন, বলেছেন কে, স্টেটস করেছেন কে, সেটা হচ্ছে পিএম মোদি। দেখো এখানে পিএম মোদি অ্যানাউন্স বলা আছে। দেখো এটা কিন্তু নিউজ পেপারের একটা ল্যাঙ্গুয়েজ, মানে নিউজ পেপার রিপোর্টিং করার একটা পরিভাষা থাকে, প্রত্যেক সাবজেক্টে কিছু কিছু পরিভাষা থাকে। তো এখানে হচ্ছে ঠিক তাই। দেখে নাও, আমরা আমরা এইভাবে বলতে পারতাম যে পিএম মোদি অ্যানাউন্স, প্রথমে আমরা এটাকে বলতে পারতাম পিএম মোদি অ্যানাউন্স দিস রিফর্মস উড ট্রান্সফর্ম দ্য লাইফ অফ মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স। কিন্তু আমরা সেভাবে বলিনি। আমরা নিউজ পেপার যদি ফলো করি দেখবো আমরা ঠিক এইভাবে লেখা থাকে নিউজ পেপারটা। সুতরাং নিউজ পেপারের এই যে গঠন প্রণালী, নিউজ পেপার রাইটিংয়ের যে গঠন শৈলী, সেটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এক্সামিনার বুঝতে পারবে, মানে এই পেপার পড়ার সঙ্গে নিজেকে একটা 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 কী বলা হয়, মিল তৈরি করতে পারবে। ওকে, তো ওকে, আমরা চলে আসি নেক্সট প্যারাতে। কী বলছে দেখো, চেঞ্জেসটা কী ছিল। তাহলে আমরা প্রথমে ডেসক্রিপশান দিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশান মানে ব্যাপারটা কী হয়েছে আমরা দিয়ে দিলাম। এইবার আমরা দিয়ে দেবো কি, সেটা হচ্ছে অ্যামং দ্য মেজর রিফর্মস দ্য 10+2 স্ট্রাকচার ইন দ্য স্কুলিং সিস্টেম হ্যাজ বিন প্লেসড। দেখো এখনও পর্যন্ত ইন প্রেজেন্ট যেটা আছে আমাদের এডুকেশন সিস্টেমে, সেটা কি আছে, প্রথমে 5 বছর, তারপর 5 থেকে 10 আবার 5 বছর, আবার 10-এর পরে আবার +2, আবার হচ্ছে 2-এর পরে +3 অ্যান্ড তারপর হচ্ছে +2। তার মানে ব্যাপারটা এরকম আছে, প্রথমে আমাদের কি করা হচ্ছে, একটা প্রিলিমিনারি বা প্রাইমারি এডুকেশান হচ্ছে, তাই না? যে প্রাইমারি এডুকেশানের পরে কি হচ্ছে, 5 প্লাস কি হচ্ছে, 5 মানে 10 হয়ে গেল, 5+2 হচ্ছে, তারপর গ্র্যাজুয়েশনে 3 ইয়ার্স হচ্ছে, তারপর আবার হচ্ছে যদি কেউ মাস্টার করে তাহলে সেখানে 2 ইয়ার্স হচ্ছে, আবার অনেক এরপরে আবার বিএড আছে। ব্যাস, কেউ যদি এডুকেশান এতে যেতে চায় তারপরে হচ্ছে বিএড আছে, টিচিং লাইনে যেতে চায় তো বিএড আছে। তার মানে এতগুলো বছর, মানে এতগুলো বছর আমাদের এখানে কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই পুরো সিস্টেমটাকে বদলে আমাদের আনা হয়েছে কি, আনা হয়েছে 5+3+3+4, মানে হচ্ছে এই যে 4 বছর যেটা আছে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড কোর্স। ইন্টিগ্রেটেড কোর্স মানে এখানে গ্র্যাজুয়েশন হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিএডও হবে। তার মানে কি, বিএড যে আমরা আলাদা করে করছি, অনেক টাকা পয়সা খরচ করে বিএড করছি, কিন্তু কেউ যদি এখানে যদি করতে চায়, গ্র্যাজুয়েশনের পরে যদি সে বিএড করতে চায় তো বিএড করতে পারবে। আবার যদি কেউ সরাসরি রিসার্চে যেতে চায়, মানে পিএইচডি করতে চায়, তাহলে সে কিন্তু পিএইচডি করতে পারে। ঠিক আছে, মানে যদি এই 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স তার শেষ হয়ে যায়, মানে এখানে কি হচ্ছে, ইন্টিগ্রেটেড মাস্টার কোর্স হয়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাচেলার কোর্স তো হচ্ছেই, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার কোর্স, মানে মাস্টার কোর্স হয়ে যাচ্ছে এই 4 বছরের মধ্যে। তার জন্য সে কী করতে পারে, যে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে। আর এখানে যে সিস্টেমটা রয়েছে দেখো, 5+3+3, অর্থাৎ এই যে আমাদের ক্লাস 10 পর্যন্ত যে 5 ইয়ার্স ছিল সেটাকে এরকমভাবে ডিভাইড করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ফিগারটা কী রয়েছে। এখানে টাইম কনজিউম বেশি করবে না, আর এখানে তোমার ফ্রিডম অফ কী বলা হয়, যে তোমার থিঙ্কিং, ফ্রিডম অফ চয়েস থাকবে, ফ্রিডম অফ চয়েস। দেখো এখন যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের মধ্যে কী আছে, সেই সিস্টেমের মধ্যে আর্টস, কমার্স, সায়েন্স এরকম ভাগ করা রয়েছে। হ্যাঁ, দেখা গেলো আর্টসের একটা স্টুডেন্ট, সে ম্যাথে ভালো, সে হয়তো দেখা গেলো সায়েন্স নিতে পারলো না, বা এইরকম মানে ভাইস ভার্সা ব্যাপারটা। তো সেক্ষেত্রে এখানে কি হয়, এরকম এই সিস্টেমের মধ্যে কী হবে, এই ধরনের কোনো স্ট্রিমিং হবে না। ঠিক আছে, তো এই স্ট্রিমিংয়ের পরিবর্তে তাহলে কী হবে, এই স্ট্রিমিংয়ের পরিবর্তে তোমাকে অটোমেটিক চয়েস দেওয়া হবে, যে তোমার যে বিষয়ে দক্ষতা রয়েছে তুমি সেই বিষয়ে অটোমেটিক চয়েস করতে পারবে। তো এই ব্যাপারটা হয়েছে, একটা অ্যাঙ্গেল থেকে আমরা যদি দেখি, সত্যি এটা একটা বড় রিফর্মস। ঠিক আছে, তো তার ভালো মন্দ, তার ইভিল সাইড অ্যান্ড তার গুড এফেক্ট আমরা কিন্তু এখানে ডিসকাশন করতে আসিনি, আমরা এই ব্যাপারটাকে একটু বোঝাবার চেষ্টা করলাম। ঠিক আছে বন্ধুরা, তো চলে এসো নেক্সট কী বলছে, দ্য নিউ একাডেমিক সেশন উইল বিগিন। দেখো এখান থেকে আমরা কিন্তু এটাকে আমরা বলতে পারি যে রিফর্মসটা কী আমরা বলে দিলাম। একটু কায়দা করে লিখতে হবে ভালো পয়েন্টসগুলো, বা তুমি যদি দেখো যখন মনে করছো যে হ্যাঁ উপরে যেটা আমি লিখছি তার থেকে, উপরে যেটা লিখছি তার থেকে নিচের পয়েন্টটা একটুখানি আলাদা অ্যাঙ্গেল তৈরি করছে, আলাদা একটা ভিউ তৈরি করছে, তখন তুমি কি করবে, সেটাকে নিচে লিখবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ওই রকম রেশিও মেনটেন করতে পারবো না আমরা অ্যাক্সিডেন্টাল রিপোর্টের মতো, প্রথমে কজ, প্রথমে ডেসক্রিপশান, কজ, রেজাল্ট, রেস্কিউ অপারেশান, এরকম কোনো কিন্তু রেশিও বানাতে পারবো না। ওকে, তো নেক্সট আমরা চলে আসছি, তাহলে এখানে কী বলেছে দেখে নিই। দ্য নিউ অ্যাকাডেমিক সেশনস উইল বিগিন সেপ্টেম্বর অক্টোবর। তো এই যে ক্যাবিনেট মিনিস্ট্রি, তারা কিন্তু এক্সপেক্ট করছেন যে নিউ অ্যাকাডেমিক সেশন, অর্থাৎ এই নিউলি রিফর্ম স্ট্রাকচারটা এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড হবে। কখন থেকে ইমপ্লিমেন্টেড হবে, নিউ অ্যাকাডেমিক সেশন থেকে ইমপ্লিমেন্টেড হবে। ওকে, সেটা হচ্ছে কখন হতে পারে, সেপ্টেম্বর অক্টোবরে। দ্য ডিলে ইজ, কিন্তু এখনও পর্যন্ত
এখনও পর্যন্ত সেরকম কোনো ফাইনাল ব্যাপারটা হয়নি, তো ডিলে হয়েছে। ডিলে ইজ ডিউ টু দ্য আনপ্রেসিডেন্টেড করোনা প্যান্ডেমিক। এই যে ডিসিশানটা বা প্ল্যানটা এক্সিকিউট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, এটা অনেক আগে করা উচিত ছিল। কারণটা হয়েছে, বলা হয়েছে এখানে যে কেন হঠাৎ করে এই একাডেমিক সেশনটা এরকম করে দেওয়া হলো, কেন কেন হচ্ছে ডিলে ইজ ডিউ টু, ডিলে হয়েছে কারণ ডিউ টু মানে কি, কারণের জন্য। কোনো কারণের জন্য যখন আমরা বলবো তখন আমরা ডিউ টু ইউজ করতে পারি। ওকে, তো ডিলে ইজ ডিউ টু দ্য আনপ্রেসিডেন্টেড করোনা প্যান্ডেমিক আউটব্রেক। তোমরা যেন আনপ্রেসিডেন্টেড মানে কি, যেটাকে বলা হয় অভূতপূর্ব, যেটা আগে কখনো হয়নি, দ্য ইনসিডেন্ট দ্যাট ডাজ নট হ্যাপেন্ড ইন প্রিভিয়াস টাইমস। ওকে, দিস ইজ কল্ড আনপ্রেসিডেন্টেড। অ্যান্ড করোনা প্যান্ডেমিক তো তোমরা জানো, এটাকে হু ডিক্লেয়ার করেছে প্যান্ডেমিক হিসাবে। তো করোনা প্যান্ডেমিক আউটব্রেক, তো এটা বুঝে গেছি, এটা একটা মামুলি একটা কথা। অ্যান্ড দ্য গভর্নমেন্ট এইমস, তাহলে গভর্নমেন্টের, দেখো আমি অযথা কিন্তু সেন্টেন্স বাড়াইনি, আমি একটা সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড ব্যবহার করেছি, কমপ্লেক্স ব্যবহার করেছি, সিম্পলও ব্যবহার করেছি। অর্থাৎ তোমার যে লেখার ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্য রয়েছে, এই ব্যাপারটা কিন্তু এক্সামিনারকে তোমার জানানো দরকার। ঠিক আছে, সব সময় একই ফরম্যাট ব্যবহার করবে না, কোথাও প্যাসিভ ব্যবহার করো, কোথাও অ্যাক্টিভ ব্যবহার করো, আবার হচ্ছে তোমার কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, এই ধরনের একটা মিশ্রণ রাখার চেষ্টা করো, কোথাও ইডিয়মস ব্যবহার করার চেষ্টা করো যদি সম্ভব হয়। হ্যাঁ, গভর্নমেন্ট এইমস টু ইন্ট্রোডিউস দ্য পলিসি বিফোর দ্য নিউ সেশন কিকস ইন। কী বলেছে, দ্য গভর্নমেন্ট লক্ষ্য রেখেছে, টার্গেট করেছে। এখানে যদি এইমসের পরিবর্তে কেউ টার্গেট দিতে চায় তো দিতে পারে, আমরা একবার এইমস এখানে ব্যবহার করে ফেলেছি, তো এখানে এইমসের পরিবর্তে টার্গেট দিলে দিতে পারো। টু ইন্ট্রোডিউস, এখানে ইন্ট্রোডিউস হবে, এখানে ডি হবে না বন্ধুরা, এটা ভুল প্রিন্টিং হয়ে গেছে। টু এর পরে, এই টুটাকে ইনফিনিটি বলা হয়, এরপরে কখনো ভার্বের অন্য ফর্ম ব্যবহার হয় না, ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়। ওকে, দ্য পলিসি বিফোর দ্য নিউ সেশন কিকস ইন, অর্থাৎ নিউ সেশন কিকস ইন, কোথায় গেল, দ্য গভর্নমেন্ট এইমস টু ইন্ট্রোডিউস দ্য পলিসি, দ্য নিউ সেশন আমাদের যেটা জানুয়ারি হয়, সেই জানুয়ারি আগে এরা কিন্তু এটাকে কিকস ইন করতে চেষ্টা করবে। কিকস ইন মানে কি, ইন্ট্রোডিউস, এক্সিকিউট, ইমপ্লিমেন্টেশন, এগুলোকে বলা হয় কিকস ইন। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি অযথা কিন্তু টাইম তোমাদেরকে কনজিউম করাইনি, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাবার জন্য। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দেখো বন্ধুরা, তোমরা একটু লাইকটাই করে দিও, কারণ একটু পরিশ্রম তো হয়, তোমরা বুঝতে পারছো, একটা ভিডিও বানাতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়। তাছাড়া আমাদের পুরো টিম কিন্তু তোমাদের জন্য একদম মানে কি বলা হয় যে ভীষণভাবে পরিশ্রম করে যাচ্ছে তারা। আমাদের যে অ্যাডমিন রয়েছেন তিনি তো রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তোমাদের জন্য। তো যদি তোমরা একটুখানি এনকারেজ যদি আমাদের করো, তাহলে আমরা কিন্তু অ্যাপ্রোচটাকে অনেকটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আর তোমরা একটা বছর তোমরা এই ভালো করে রুটিনটা যদি ফলো করতে পারো, তো বন্ধুরা এটা আমরা অ্যাসিওর করছি যে তোমাদের সাফল্য কিন্তু তোমাদের হাতে ধরা দেবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো থাকলো। আর ভুলো না কিন্তু আমাদের যে অ্যাপস রয়েছে, এমএনসি এডুকেশন ল্যাবের যে অ্যাপস আছে, সেখান থেকে তোমরা মানে বাকি যাবতীয় কোনো ইনফরমেশান ডিটেলস যদি পেতে চাও, তো অফকোর্স ওটাকে ডাউনলোড করে নাও। ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করছি অযথা কথা না বাড়িয়ে। ওকে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।